হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল নিমিশে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। দেখো, মন দিয়ে পড়াশোনাটা করা খুব দরকার, কারণ যে বিষয়টা পড়ছো সেটা যদি মনের মধ্যে না গাঁথে, মন থেকে যা ব্যাপারটাকে না অনুভব করতে পারো, বুঝতে পারো, তাহলে সেই জিনিসটার যে প্রয়োগ করার ব্যাপারটা কিন্তু তোমাদের মধ্যে সহজে আসবে না। তো তার জন্য মন দিয়ে পড়াটা দরকার। যেটুকুই পড়বে মন দিয়ে পড়বে, বা যেটুকুই ভিডিও দেখবে মন দিয়ে দেখবে। তো মন দিয়ে কথাগুলো শুনতে হবে, মন দিয়ে কথাগুলোকে বুঝতে হবে, তবে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। তো দেখো, আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মেইনলি আলোচনা করব। তো এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কোথা থেকে আসছে না, যে কোনো ইকোনমি যে সিস্টেম হয়, অর্থনৈতিক যে ব্যবস্থা, সেটা কয়েকটি ভাগে ভাগ করা হয়। মেইনলি সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং একটাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই দুটোর মধ্যে আমরা আলোচনা করব ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তা ইকোনমিক সিস্টেম বা ইকোনমি যে চলে, আমরা জানি যে ইকোনমির মেন তিনটে সমস্যা আছে। কারণ মানুষের অভাব চিরকালের থাকে, মানুষের অভাব কখনো মেটে না, কিন্তু প্রকৃতির যে রিসোর্স, দেশের যে উপাদান, উৎপাদন করার জন্য যে উপাদানগুলো সেগুলো কিন্তু লিমিটেড। তাহলে আমাকে লিমিটেড উপকরণকে আনলিমিটেড যে ডিমান্ড আছে, আনলিমিটেড যে চাহিদা আছে, আনলিমিটেড যে পাওয়ার ইচ্ছা আছে, সেটাকে ফুলফিল করতে হবে লিমিটেড জিনিস দিয়ে। তো এর জন্য ইকোনমিক তিনটে সমস্যা আছে। একটা হচ্ছে কি উৎপাদন করব, কতটা পরিমাণ উৎপাদন করব, কাদের জন্য উৎপাদন করব এবং কি পদ্ধতিতে উৎপাদন করব। তো এই চারটা আমরা ইকোনমিক্সের মেন সমস্যা জানি। তো এই সমস্যাটা কিন্তু সমস্ত অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই আছে, তাতে সে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হোক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হোক। তা অর্থনৈতিক ব্যবস্থা কি? অর্থনৈতিক ব্যবস্থা হলো যেখানে একটা দেশের উৎপাদন প্রক্রিয়া যে চলবে, বা দেশের যে মোট সম্পত্তি, ধন সম্পত্তি আছে, সেগুলো কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে, কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, তার অনারশিপ কি হবে, এবং যে সমস্ত দ্রব্য উৎপাদন হবে সেগুলি বা কিভাবে ডিস্ট্রিবিউট করব, তাদের যে দাম ব্যবস্থা আছে সেগুলি বা কিভাবে নির্ণয় করব, এই সমস্ত ব্যাপার নিয়ে যেখানে আলোচনা হয় সেটাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। এখন এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেটা আমরা আজকে পড়ব, এর মেন কনসেপ্টটা সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা থেকেই কিন্তু করে এসছে। আমরা জানি সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কি ছিল, যে সামন্তরা ছিল, সেই তাদের প্রচুর ধন সম্পত্তি ছিল, তারা তাদের সেই জমি জামার কিছু দাসদের দিয়ে বা দাসদের দিয়ে লালন পালন করতো এবং তাদের দ্বারা উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করাতো, এবং উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করার পরে যা লাভ হতো তারা নিয়ে নিত, এবং যারা কাজ করতো কৃতদাস তাদেরকে খুবই যৎ সামান্য মজুরি দিত বা যৎ সামান্য পারিশ্রমিক দিত। অ্যাকচুয়ালি পারিশ্রমিক বলা ভুল হবে, কারণ তখন এই পারিশ্রমিক কনসেপ্টটা ছিল না। তাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম যেটুকু দেওয়ার দরকার ছিল তাদের সেটুকু দিত, কারণ তো কৃতদাস, তাদের তো ডিমান্ড বা তাদের যে আমাকে এই পরিমাণ মজুরি দিতে হবে, যেটা আজকে আমরা দিনে দাঁড়িয়ে ভাবতে পারি, সেই ব্যাপারটা ছিল না। তো এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রবক্তা বলা হয় অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রবক্তা বলা হয়। উনি 1776 খ্রিস্টাব্দে একটি বই লেখেন, ওয়েলথ অফ নেশন, যে বইটার পুরো নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অফ ওয়েলথ অফ নেশন। এই বইতে উনি বর্ণনা করেন কিভাবে একটা দেশ ধন সম্পদের দ্বারা ধনী হয়ে উঠতে পারে, কিভাবে একটা দেশ ধন সম্পদ অর্জনের দ্বারা ধনী হয়ে উঠতে পারে। তো এই বইটাতে উনি যেসব বিষয়ের কনসেপ্ট দিয়েছিলেন সেগুলো কি কি না, সেগুলো হলো প্রাইস সিস্টেম বা দাম ব্যবস্থা, বাজার অর্থনীতি বা মার্কেট ইকোনমি, অবাধ বাণিজ্য বা ফ্রি ট্রেড, অদৃশ্য হস্ত বা ইনভিজিবল হ্যান্ড, এবং শ্রম বিভাজন বা ডিভিশন অফ লেবার। এছাড়া আর একটা কনসেপ্ট দিয়েছিলেন লেজে ফেয়ার বলে একটা কনসেপ্ট, যেটাকে বলা হচ্ছে সরকার দেশের বা ইকোনমির ব্যাপারে কোনো কিছু ডিসিশন নেওয়ার ব্যাপারে কোনো মত দেবে না, সে ইকোনমিটা পুরোপুরি ছেড়ে দেবে। এই কনসেপ্টটা লেজে ফেয়ার কনসেপ্ট বলা হয়। তো এই এতগুলো কনসেপ্ট উনি দিয়েছিলেন। তো ওনার হিসাবে যেখানে ধন সম্পদ নিয়ে আলোচনা হয় সেটাকে ইকোনমিক্স বলে উনি বর্ণনা করেছিলেন। তাহলে এবার আমরা প্রথম যেটা দেখবো সেটা হলো ধনতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, কাকে বলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে, চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের দ্বারা কোনো একটি দ্রব্যের দাম বাজার দাম স্থির হয়, এবং যেখানে মুনাফার উদ্দেশ্যে উৎপাদনের সব কাজ পরিচালিত হয়, তাকে বাজার অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়ে থাকে। তাহলে কি বলা হচ্ছে, যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা থাকে। তো দেখো, তার ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখেছি। এই ব্যক্তিগত মালিকানা, প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা। তো এই ব্যক্তিগত মালিকানা কি? ব্যক্তিগত মালিকানা কি না, যে দেশ আছে সেই দেশের যে সম্পত্তি আছে, দেশের সম্পত্তি মানে কি, দেশের সম্পত্তি হতে পারে সেটা জমি, চাষযোগ্য জমি, দেশের সম্পত্তি সেটা হতে পারে কোনো কারখানা, দেশের সম্পত্তি মাটির তলায় যে র মেটেরিয়াল পাওয়া যাবে, যে খনিজ সম্পদ পাওয়া যাবে সেটা।
তাহলে এই যে সমস্ত সম্পত্তিগুলোর মালিকানা কে হবে? কোনো একজন ব্যক্তি বিশেষে হবে, কোন একটা একজন ব্যক্তি এইটার মালিকানা হবে। এটা দেশের সরকার কিন্তু কোনো কিছুর মালিকানা হবে না, বা পাবলিক বলে যে কথাটা, জনসাধারণের সম্পত্তি বলে কোনো কনসেপ্ট এখানে থাকবে না। তো এটা কি বলা হচ্ছে? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য ব্যক্তিগত মালিকানা। ওকে, এরপরে কি বৈশিষ্ট্য আসছে? ভোগকারীর সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কথার অর্থ কি? সার্বভৌমত্ব কথার হচ্ছে আমার যেটা ইচ্ছা, আমার নিজের মনের পছন্দকে আমি সঠিকভাবে প্রকাশ করতে পারবো, এটা কি বলা হচ্ছে? সার্বভৌমত্ব। এখন ভোগকারী তাহলে কারা? ভোগকারী মানে যে ভোগ করে তাকেই বলা হয় ভোগকারী। তাহলে আমি একজন মানুষ হিসাবে যা ভোগ করতে চাইছি সেটা যখন আমি নিজের ইচ্ছায় ভোগ করব, আমার উপর কেউ চাপিয়ে দেবে না, তখন সেটা বলা হবে ভোগকারীর সার্বভৌমত্ব। অর্থাৎ এই যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যা উৎপাদন হবে, বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে ভোগকারীরা থাকবে, কনজিউমাররা থাকবে, তারা তাদের ইচ্ছা মতো যা খুশি ক্রয় করতে পারবে এবং সেটা ভোগ করতে পারবে। ক্লিয়ার? যা খুশি ক্রয় করতে পারবে এবং ভোগ করতে পারবে। এখানে তোমাকে কেউ বলবে না না এইটা আপনি করতে পারবেন না, বা এটা আমি এতটা পরিমাণ করতে পারবেন না, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, এখানে কেউ বাধা দেওয়ার কেউ নেই। ওকে, 3 নম্বর হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। উদ্যোগ মানে এন্টারপ্রাইজ, উদ্যোগের স্বাধীনতা মানে এন্টারপ্রাইজ, মানে আমার যদি পয়সা থাকে তাহলে আমি যেখানে খুশি আমার টাকা ইনভেস্ট করতে পারবো, যে কোনো ধরনের উৎপাদনমূলক কাজে আমি আমার টাকা ইনভেস্ট করতে পারবো, কেউ আমায় বারণ করবে না। যে তাতে যদি সেটা দেশের জন্য ভালো হয় ভালো, তাতে যদি দেশের জন্য সেটা খুব একটা ভালো না হয় তাহলেও আমি ইনভেস্ট করতে পারবো। মানে ধরো আমার এখন যদি ইচ্ছা হয় যে আমি গাছ কাটবো এবং ফ্রিজে মানে ইলেকট্রনিক্স দ্রব্য তৈরি করার কারখানা তৈরি করতেই পারি, কারণ এখানে উদ্যোগের স্বাধীনতা, ফ্রি এন্টারপ্রাইজ বলা হয়েছে। পুরোপুরি ভাবে তারা ফ্রি, তাদেরকে কেউ সরকার বা কেউ কোনোভাবেই তাদের বাধা দিতে পারবে না। এটাই হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। এখানে কোনো ম্যাটার করে না তুমি কি করে কি, ধরুন আমার ইচ্ছা হলো আমি জলবিদ্যুৎ তৈরি করব, তাহলে আমার ইচ্ছা হলো সেখানে আমি ইনভেস্ট করবো টাকা, তাহলে আমি কি নদীর উপর আমি আরামসে বাঁধ দিয়ে দিলাম, কেউ আমাকে কিছু বলবে না, বাধা দেবে না যে না বাধা দিতে পারবে না। আমার ইচ্ছা হলো আমি বা উদ্যোগ নিলাম এবং সেখানে আমার নিজের পয়সা ইনভেস্ট করে কাজ করতে আরম্ভ করলাম। ওকে, 4 নম্বর হচ্ছে দাম ব্যবস্থা, যেটা অ্যাডাম স্মিথ খুব ভালোভাবে বলেছেন যে দাম ব্যবস্থা। দেখো অ্যাডাম স্মিথ বলেছিলেন যে একজন কসাই, উনি একদম এই কথাই বলেছেন যে একজন কসাই কাজ করে, মানে একজন একটা পশুকে হত্যা করে কিসের জন্য? সে তার নিজের জন্য, সে লোককে মাংস খাওয়াবে বলে নয়, তাহলে সে নিজের জন্য করে। কিন্তু যারা উপভোক্তা আছে, এরকম যদি 10টা কসাই মিলে বিভিন্ন ধরনের পশু হত্যা করে এবং মাংস বাজারে নিয়ে যায়, তাহলে কি হবে? মার্কেটে মাংসের সাপ্লাই বাড়বে। এবার মাংসের যখনই সাপ্লাই বাড়বে, যদি ডিমান্ড সেই হারে না বাড়ে তাহলে প্রাইস কমবে, তাহলে যারা ভোগ করতে চাইছিল, যারা মাংস খেতে চাইছিল, তারা কম দামে মাংস পাবে। এই মেকানিজমটা তোমরা যারা একেবারে শুরুতেই পড়ছো তারা হয়তো বুঝতে পারো না যে কিভাবে দাম মেকানিজম কাজ করে। একটু দেখাই, দেখো অ্যাকচুয়ালি আমরা জানি একটা ডিমান্ড সাপ্লাই, এদিকে আমাদের পি মাপা হয়, এদিকে আমাদের কিউ মাপা হয়, অর্থাৎ এদিকে দাম, এদিকে পরিমাণ। এখন আমরা ডিমান্ড লাইন সাধারণত এরকম হয়, উপর থেকে নিচের দিকে নিম্নমুখী, ধরে নাও DD1 হলো ডিমান্ড রেখা, এবং সাপ্লাই লাইনটা অনেকটা এরকম হয়, SS1 হলো একটা সাপ্লাই রেখা। এটা কি বলতে চাইছি যে কোন একটা পার্টিকুলার দামে এতটা, ধরে নাও যদি 10 টাকা, ধরে নাও যদি 700 টাকা কিলো হয় মাংসের, তাহলে কতটা ডিমান্ড হবে? এতটা পরিমাণ ডিমান্ড হবে। ধরে নাও এটা 100 কেজি ডিমান্ড হবে, কিন্তু যদি 700 টাকা দাম হয়, সাপ্লাই কতটা হবে? এতটা হবে, মানে 200 কেজি সাপ্লাই হবে। তাহলে 200 কেজি যদি সাপ্লাই হয় আর ডিমান্ড যদি 100 কিলো হয়, তাহলে কি হবে? সাপ্লাই বেশি হয়ে যাবে, মাংস বেশি পড়ে থাকবে, মাংস নষ্ট হবে, তাহলে কি হবে? দাম কমবে। ওকে, দাম কমলে ডিমান্ডও বাড়বে, সাপ্লাইও কমবে এবং ইকুইলিব্রিয়াম আসবে, এবং সেটা যদি দাম কমার দিক থেকে হয়, নিচের পোর্শন দিক থেকে, তাহলেও হবে। তো এইভাবে ডিমান্ড সাপ্লাই কাজ করে। এর আমার যে পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটে কিভাবে দাম নির্ধারণ হয়, এটা ভিডিওটা আছে, দেখে নিতে পারো। তো এই মেকানিজমের দ্বারা দাম কমা বা ওঠা, মানে বাড়া বা কমা দুটোই
মার্কেটের উপর ছেড়ে দেওয়া হবে। কেউ বলে দেবে না যে না আপনাকে এই দামে বিক্রি করতে হবে, বা কেউ বলে দেবে না যে এই আপনাকে এই কম দামে বিক্রি করতে হবে। অর্থাৎ যার ক্ষমতা হবে সেই দামে কিনবে, যার ক্ষমতা হবে না মার্কেট থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই মেকানিজমটা হলো দাম মেকানিজম। ওকে, তো এইভাবে প্রাইস দাম সিস্টেম ব্যবস্থা বা প্রাইস সিস্টেম কাজ করে, যেখানে দাম সিস্টেম সরকারের কোনো হাত থাকে না। ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার পঞ্চম বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অনুপস্থিতি। অর্থাৎ রাষ্ট্র কোনো সিস্টেমের কে প্রভাবিত করতে পারবে না, রাষ্ট্র কোনো কিছুতেই তার নিজস্ব মতামত দেবে না, যেহেতু সেখানে সবকিছুই ব্যক্তিগত মালিকানাধীন। তো ব্যক্তিগত মালিকানাধীন লোকেরা তারা নিজেদের মতো দেশের উৎপাদন প্রক্রিয়াকে চালাবে। যেখানে দেখবে লাভ বেশি সেখানে তাদের ইনভেস্টমেন্ট করবে, যেখানে দেখবে লাভ নেই সেখানে ইনভেস্টমেন্ট করবে না। অর্থাৎ পুরোপুরি রাষ্ট্রের নিয়ন্ত্রণের অনুপস্থিতি থাকবে। 6 নম্বর হচ্ছে প্রতিযোগিতা। আমরা কি বলেছি যে দাম ব্যবস্থায় এই রকম সিস্টেম। এখন ধরো 700 টাকা থেকে যদি 600 টাকা কিলো দাম হয়, ওকে, এখন তাহলে প্রতিযোগিতার দ্বারা দাম কমে গেল, এখন 600 টাকাতে যদি সমস্ত যারা মাংস সাপ্লাই দিচ্ছে তারা যদি 600 টাকায় মাংস সাপ্লাই দিয়ে নিজেদের লাভ না করতে পারে, তাহলে কি হবে? তারা মার্কেট থেকে বেরিয়ে যাবে, বা তারা যদি লস হয় তারা মার্কেটের সাইড হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা, তাহলে সাধারণ মানুষ কিন্তু তাদের সাইড হয়ে যাওয়ার জন্য, দামটা কমেছে তাদের সাইড হয়ে যাওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। অর্থাৎ যত বেশি প্রতিযোগিতা করা হয় কেন? একটা সিস্টেমের মধ্যে প্রতিযোগিতা করা হয় যাতে সঠিক লোক, দক্ষ যে সব থেকে এফিশিয়েন্ট যিনি, তিনি যাতে কাজটা করতে পারেন, তার হাতেই যেন সব সিস্টেমটা ছাড়া হয়। ঠিক আছে, তো এর জন্য প্রতিযোগিতা করা হয়। তো প্রতিযোগিতা সব থেকে বেশি হয় এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। ঠিক আছে, এরপর হচ্ছে শ্রেণী বিভক্ত সমাজ। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দু ধরনের শ্রেণী দেখতে পাওয়া যায়। একটাকে বলা হয় ধনী বা রিচ, একটাকে বলা হয় গরিব বা পুয়ার। ধনী বা রিচ কেন বলছি? দেখো এখানে এই যে ব্যক্তিগত মালিকানাধীন আছে, তার মানে কি যারা অলরেডি সম্পত্তি বা ধনসম্পত্তি যাদের কাছে অলরেডি রয়েছে, তারাই স্বাধীনভাবে উদ্যোগ নিয়ে উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করবে। এখন স্বাধীনভাবে উদ্যোগ নিয়ে যদি উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে উদ্যোগের যে লাভ সেটাকে আমরা কি বলি? উদ্যোগপতি বা যে উদ্যোগ নেয় কোনো একটা কাজের, সেটার লাভ, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রফিট। প্রফিটের জন্যই তো যে উদ্যোগপতি উদ্যোগ নিয়ে কাজ করছে, প্রফিট আর্ন করবে। তাহলে এই যে প্রফিট আর্ন করবে, একজন মানুষ কোনো একটা উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করে কিসের জন্য? সেখান থেকে প্রফিট আর্ন করার জন্য। তাহলে যখনই প্রফিট আর্ন করবে, তাহলে যার কাছে যত বেশি সম্পত্তি আছে সে তত বেশি রিস্ক নেবে, সে তত বেশি উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করবে, এবং যার কাছে পয়সা নেই সে তত বেশি এক্সপ্লয়েট হবে, শোষিত হবে, কারণ তার তো গরিব থেকে আরো গরিব হতে থাকবে এবং ধনী থেকে আরো ধনী হতে থাকবে। তাহলে শ্রেণীবিভক্ত সমাজ দু রকম হবে, একটাকে বলা হবে রিচ বা ধনী, একটাকে বলা হয় গরিব বা পুয়ার। ওকে, তো এই দু ধরনের শ্রেণী দেখতে পাওয়া যায়। এবং সবশেষে যেটা হচ্ছে বাণিজ্য চক্রের উপস্থিতি। দেখো বাণিজ্য চক্র কি, যদি তুমি ব্যাপারটা বোঝো, বাণিজ্য চক্র হচ্ছে, আমরা বাংলা একটা কথা বলি, এক মাঘে শীত পালায় না। তো এই যে এক মাঘে শীত পালানোর মানে হচ্ছে একটা ব্যবসা কখনো কন্টিনিউ আপ ডাউন হতে থাকে, না। তাহলে এই যে কোনো সময় ব্যবসা খুব ভালো চলবে, তখন আমরা এই পয়েন্টে থাকবো যেটাকে বলা হবে বুম। এরপরে তোমরা পড়বে, আর এটাকে আমরা সব থেকে খারাপ অবস্থা থাকবো যেটাকে বলা হবে রিসেশন। ঠিক আছে, তো এই যেহেতু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা উদ্যোগপতিরা নিজেদের স্বাধীনতায় উৎপাদন কতটা করবে না করবে সেই ডিসিশনটা নেয়, তো সেই জন্য এই মার্কেটে বাণিজ্য চক্রের উপস্থিতি খুব বেশি দেখতে পাওয়া যায়। মানে খুব বেশি ফ্লাকচুয়েট করে ইকোনমিটা, কখনো দেশটা খুব ভালো ইকোনমিক কন্ডিশন থাকে, কখনো খুবই খারাপ অবস্থায় থাকে। তো এর জন্য বাণিজ্য চক্রের উপস্থিতি এই ব্যাপারটা থাকে। ওকে, তো এই কটা হলো আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মেন বৈশিষ্ট্য। তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মেন কনসেপ্টটা দাঁড়িয়ে আছে এই প্রফিটের উপর। অর্থাৎ আমি কোনো একটা কাজ করব কি করব না, সে পুরো ব্যাপারটা আমার কাছে নির্ভর করবে তার সেখান থেকে কি প্রফিট আর্ন করছি তার উপর। যদি দেখি যে লাভ মুনাফা পাচ্ছি, তাহলে অবশ্যই আমি আমার টাকা সেখানে ইনভেস্ট করব, কারণ এই যে উদ্যোগের স্বাধীনভাবে ইনভেস্ট করতে পারবো। কিন্তু যদি দেখি যে আমার মুনাফা হবে না, তাহলে সেখানে আমি ইনভেস্ট করবো না। এই হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মেন বৈশিষ্ট্য। একটা বাংলায় কথা আছে, প্রবাদ বাক্য, যে ফেলো করি মাখাও তেল। অর্থাৎ
তোমাকে তেল মাখার জন্য কাউকে তেল দিতে হবে না। তেল মাখতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটাকে কড়ি ফেলতে হবে, কারণ এই কথাটা যখন প্রযোজ্য তখন কড়ি ছিল বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করতো, অর্থাৎ সেই কড়ি দিলে আমি তবে কোনো একটা দ্রব্য কিনতে পারবো, এক একটা কড়ির এক এক রকম ভ্যালু ছিল, ওই জন্য টাকা কড়ি শব্দটা আমরা ব্যবহার করি এখনো। তো ফেলো কড়ি মাখো তেল কনসেপ্টের ওপরেই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চলছে বা চলে, যেখানে তোমার পকেটে পয়সা থাকলে তোমার গুরুত্ব সব থেকে বেশি, তোমার পকেটে পয়সা না থাকলে তোমার গুরুত্ব সেখানে নেই। ওকে, তো এই হলো আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা মন দিয়ে আশা করি ভিডিওটা দেখেছো। যদি বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গা নিয়ে কোনো ডাউট থাকে, কোনো কিছুর কনসেপ্ট নতুন জানার থাকে, অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর একবার ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য।